আসসালামু আলাইকুম। বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের প্রতিবাদ করায় ইমরানের সরকারকে গ্রেফতার করা হয়েছিল। এক সময়ের সরকারের প্রিয় বন্ধু এবং শিক্ষামন্ত্রীর মেয়ের সাবেক জামাই, তাকেও গ্রেফতার করা হলো সরকারের অন্যায়ের প্রতিবাদ করায়। অর্থাৎ কেউই রেহাই পাবে না। বাংলাদেশে আসলে কোনো ইস্যুই বেশি দিন টিকে না এবং প্রতিটা ইস্যুতে আমরা সবাই দুই ভাগে ভাগ হয়ে যাই, যার ফলে অপরাধীরা বারবার পার পেয়ে যায় এবং কিছুদিন পরেই সবাই সব কিছু ভুলে যায়। ইকরামুল হকের হত্যার এত প্রতিবাদ হওয়ার পরেও কিন্তু কোনো বিচার হয়নি। অথচ 10 বছরে যেহেতু কোনো কিছুর দাম বৃদ্ধি পায়নি, আর্জেন্টিনা যেহেতু ইসরায়েলের সাথে ম্যাচ খেলবে, বাংলাদেশ যেহেতু আফগানিস্তানের সাথে হারছে, সব কিছু মিলিয়ে আমরা আবার সব ভুলে গিয়েছি। যারা ভুলে গিয়েছেন তাদেরকে আবার আমি মনে করিয়ে দিতে চাই। ধরুন, চোখ বন্ধ করে একটু ভাবুন, আপনার প্রিয়জন অথবা আপনার বাবাকে যদি ঠান্ডা মাথায় খুন করা হয় এবং আপনি তার আর্তনাদ শুনতে পান, আপনার কেমন লাগবে? এ ধরনের অভিযান দু একটা ভুল হতে পারে। দেশ যারা চালায় সেই মাননীয় মন্ত্রী বললেন এত বড় অভিযানে 1-2টা ভুল নাকি হতেই পারে। তো সেই ভুলটা কেমন ছিল সেটাই আমরা দেখতে চাই। তিনটে দেওয়া হয়েছে, একটা লুক করে দেওয়া হয়েছে আর দুটো পকেটে দেওয়া হয়েছে। এর পকেটে কেন দিবি? আর হাতে পিস্তল তাহলে হাত পা বেঁধে কাউকে খুন করার পরে হাত পা খুলে দিয়ে পকেটে গুলি ঢুকিয়ে দেওয়া, হাতে পিস্তল ধরিয়ে বন্দুক যুদ্ধ বলা, এটাই হচ্ছে ভুল। তাহলে ভুল আসলে কোনটা? অডিও টেপ ফাঁস হয়ে যাওয়া নাকি ঠান্ডা মাথায় কাউকে খুন করা? ভুল কোনটা? এবং আরো তিক্ত সত্য হলো, ইকরামুল হক আওয়ামী লীগ থেকে 3বার নমিনেশন পেয়েছিলেন। যদি তিনি মাদক ব্যবসায়ী হতেন তাহলে কেন মাননীয় মন্ত্রী আওয়ামী লীগ তাকে 3বার নমিনেশন দিল? এবং আরো সত্য হচ্ছে, তিনি আওয়ামী লীগের নেতা বলেই মানুষ এইভাবে প্রতিবাদ করার সাহস পেয়েছে। কিন্তু তিনি যদি বিএনপি করতেন তাহলে মানুষ একরকম মেনেই নিত যে সে যেহেতু সরকার বিরোধী বিএনপি করছে, এজন্যই তাকে হত্যা করা হয়েছে। যেমন ধর্ষণ হতে হতে এমন অবস্থা হয়েছে, মানুষ মেনেই নিয়েছে যে ধর্ষণের প্রতিবাদ করে আর লাভ নেই, ধর্ষণের কোনো বিচার হবে না। ঠিক তেমনই ভাবে বিএনপি নেতা মারা গেলে মানুষ আর প্রতিবাদ করে না। যখন নুরুল হক নুরুকে গ্রেফতার করার পরের দিন হাত পা বাঁধা অবস্থায় লাশ পাওয়া গিয়েছিল, মানুষ কিন্তু তার প্রতিবাদ করেনি। যখন ডক্টর ফয়েজকে তার পরিবারের সামনে 4 তলার উপরে ছাদ থেকে গুলি করে নিচে ফেলে দেওয়া হয়েছিল তার পরিবারের সামনে, তখন মানুষ প্রতিবাদ করেনি। নির্যাতন করার এক পর্যায়ে ওরা যখন কিছুই পেল না, তখন আব্বুর হাত পা বেঁধে আমাদের 4 তলার বাসার ছাদ থেকে আব্বুকে ফেলে দেয়। যখন ছাত্রদল নেতা জনিকে 7টা গুলি করা হয়েছিল, সে বলেছিল আমার স্ত্রী প্রেগনেন্ট, আমার অনাগত বাচ্চার দিকে তাকিয়ে আমাকে বাঁচতে দিন, আমি আর রাজনীতি করব না, আমি চলে যাব, আমাকে বাঁচতে দিন। কিন্তু তাকে 17টা গুলি করে হত্যা করা হয়েছিল। কেন এই হত্যা? সে যদি অপরাধ করে তার বিচার হতে পারে, কিন্তু বিচার বহির্ভূতভাবে শুধুমাত্র বিএনপি করেছে এজন্য তাকে হত্যা করা যাবে, এবং সেটা যদি আমরা মেনে নেই সেটা হবে সবচেয়ে বড় অন্যায়। যারা ভাবেন যে এই বিচার বহির্ভূত হত্যাকাণ্ডগুলো ঠিকই আছে, মাদক কন্ট্রোল করতে এটাই করতে হবে, তাদের জন্যই এই চমৎকার ভিডিও। চৌগাছার মেইন রোডে অবস্থিত সুপার ইলেকট্রিক অ্যান্ড ভ্যারাইটিজ স্টোর। দোকানে ক্রেতা সেজে এসেছে পুলিশের কথিত এক সোর্স। পারফিউম কেনার কথা বলে কৌশলী এই ব্যক্তি সকলের চোখ ফাঁকি দিয়ে দোকানে রেখে দেয় কয়েক পিস ইয়াবা। চিত্রনাট্য সাজানো। সেই অনুযায়ী কিছুক্ষণ পরই সিভিল পোশাকে এক কনস্টেবল সহ দোকানে আসেন এএসআই সিরাজুল ইসলাম। সোর্সে রেখে যাওয়া ইয়াবা উদ্ধার করেন তিনি। ঘটনাটিকে বিশ্বাসযোগ্য করতে আশপাশের লোকজনকেও ডাকেন, কিন্তু যখনই শোনেন
দোকানে সিসি ক্যামেরা লাগানো, তখনই ভড়কে যান এএসআই সিরাজুল। তিনি ক্যামেরার ফুটেজ পরীক্ষা করার সময়ই সটকে পড়তে চায় সেই সোর্স। এক পর্যায়ে ঘটনা বেগতিক দেখে সোর্সকেই আটক করে পুলিশ। যে দেখবে সিসি ক্যামেরা, পুলিশ এখন হতাব্য মেরে গেল যে কি হইলো, মুখ টুক সব শুকাই গেছে। সিসি ক্যামেরা থাকাতে আমি অনেক বেঁচে গেছি। এই ভিডিওটা আরো কিছুদিন আগে, কিন্তু এখনো আমরা প্রতিনিয়ত এমন শুনতে পাচ্ছি যে পুলিশ একটা পোস্টে চেক করছে, সেখানে কিছুই পাচ্ছে না, কিন্তু সামনের পোস্টে গিয়ে আবার ব্যাগ থেকে ইয়াবা বের হচ্ছে। তখন পুলিশ ব্ল্যাকমেইলিং করছে, হয়রানি করছে। আমরা বলছি না যে সকল পুলিশ খারাপ, বেশিরভাগ পুলিশই ভালো। এবার চলুন শুনি আল্লামা বদি কি বলেছিলেন। গতকালকে যে কমিশনার বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন, সেই কমিশনার কিন্তু ইয়াবা ব্যবসায়ী কমিশনার না। ইয়াবা ব্যবসায়ী কমিশনার যেটা আছে, সেই কমিশনারের জায়গায় এই কমিশনারকে সেখানে ক্রসফায়ার দেওয়া হয়েছে, আপনার এই যে বন্দুকযুদ্ধে দেওয়া হয়েছে। এই যে বদি সাহেব তোতলাচ্ছেন, ক্রসফায়ার নাকি বন্দুক যুদ্ধ। কিছুদিন আগে স্বরাষ্ট্রমন্ত্রী বললেন যে আমরা কাউকে ক্রসফায়ারে দেওয়ার নির্দেশ দিইনি। ক্রসফায়ারে দেওয়ার আবার নির্দেশ দেয় কিভাবে? আমি শুনে অবাক হয়ে গেলাম। ক্রসফায়ার হলো দুই পক্ষের গোলাগুলির মাঝখানে পড়ে যদি কেউ নিহত হয়। অর্থাৎ এখানে বুঝাই যাচ্ছে স্পষ্টভাবে, সরকারের কথা দ্বারাই বুঝে যাচ্ছে আসলে কোনো ক্রসফায়ার না, ঠান্ডা মাথায় এখানে খুন করা হয়। এরপরেও কি আপনারা তার প্রতিবাদ করবেন না? যে সমস্ত সাংবাদিক সাহেবেরা ইয়াবার ব্যবসার সাথে সম্পৃক্ত, আপনার মতন সাংবাদিক সাহেবেরা, এই যে বদি সাহেব সরাসরি সাংবাদিকদের হুমকি দিচ্ছেন, এবং তিনি নাকি জানেন এই ইকরামুল হক অপরাধী না, কোন ইকরামুল হক মাদক ব্যবসায় জড়িত তিনি সব কিছুই জানেন। তাহলে তাকে কেন ধরে তার কাছ থেকে তথ্য আদায় করা হচ্ছে না? উল্টা তাকে পাঠিয়ে দেওয়া হয়েছে হজ করতে। বাংলাদেশের আগে এই মাদক বিরোধী অভিযান শুরু করেছিলেন ফিলিপিন্সের প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তে। তিনি ভেবেছিলেন মাদক যেভাবে ছড়িয়ে গিয়েছে, যারা মাদক ব্যবসার সাথে জড়িত তাদেরকে খুন করা ছাড়া মাদক নিয়ন্ত্রণ করা সম্ভব নয়, এবং একসময় আমিও তাকে সমর্থন দিয়েছিলাম। কিন্তু কিছুদিন আগে যখন আমি ফিলিপিন্স গিয়েছিলাম, আমাদের প্রোগ্রাম থেকে যারা SDG 16 আন্ডারে ছিল, পিস অ্যান্ড জাস্টিস, তারা প্রায় 100 ফিলিপিনো পরিবারের সাথে কথা বলেছিলাম। তখন আমরা যেটা দেখতে পাই যে সরকার হয়তো এটা ভালো উদ্দেশ্য নিয়ে শুরু করেছিল, কিন্তু কিছু সুযোগ সন্ধানী লোক যারা সব জায়গায় থাকে, তারা এটার সুযোগ নিয়ে নিরপরাধ মানুষকে ব্ল্যাকমেইলিং করে তাদেরকে হত্যা করেছিল। ফিলিপিন্স এমন একটা দেশ যেখানে ফ্রিডম অফ স্পিচ আছে। তাদের প্রেসিডেন্ট এবং ভাইস প্রেসিডেন্ট দুটো ভিন্ন দলের। তাদের প্রেসিডেন্টকে তাদের মিডিয়াতেই ট্রল করা হয়, এবং তাদের ভাইস প্রেসিডেন্টের সাথে আমি নিজেই দেখা করার সুযোগ পেয়েছিলাম, তার কার্যালয়ে যেয়ে আমি দেখাও করেছিলাম। এমন একটা দেশ যেখানে সব কিছুর প্রতিবাদ করা যায়। অপরদিকে বাংলাদেশ, যেখানে বিরোধী দলকে, বিরোধী মতকে সর্বোচ্চভাবে দমন করা হয়। বাংলাদেশের 3 বারের প্রধানমন্ত্রী, তাকে এখনো জেলে পৌঁছতে হচ্ছে। আমি জানি এই কথাটা বলার সাথে সাথেই অনেকে ভাববেন কেন রাজনীতির কথা বললাম, কেন বিএনপির কথা বললাম, কিন্তু এটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় সমস্যা। বিএনপি হওয়ার আগেও সে একজন মানুষ। আমরা ধরেই নিয়েছি যেহেতু সে বিএনপি করে, তাহলে তাকে গুম করা এটা মেনেই নিতে হবে। এবং যেহেতু ধর্ষণ হতে হতে এর কোনো বিচার হচ্ছে না, আমরা এক প্রকার মেনেই নিয়েছি যে ধর্ষণের কোনো বিচার হবে না। এটাই তো সবচেয়ে বড় অন্যায়। যদি কেউ অপরাধ করে তাহলে তাকে সাজা দেওয়া যেতে পারে, তার বিচার হতে পারে, কিন্তু বিচার বহির্ভূতভাবে কেন তাকে হত্যা করা হবে? অনেকে যেমন শেখ হাসিনাকে পছন্দ করে, অনেকে কিন্তু খালেদা জিয়াকেও পছন্দ করে। আপনি যদি খালেদা জিয়াকে অপছন্দ করেন, ঘৃণা করেন, এটাও মনে রাখবেন বহু মানুষ শেখ হাসিনাকেও অপছন্দ করে। এবং এটা কিন্তু লাউড অ্যান্ড ক্লিয়ার, সাদা এবং কালোর মতোই এই জিনিসটা পরিষ্কার। এটা রাগ ঢাক করার কিছু নেই। শুধু এই জন্য বিএনপি করার জন্য যদি কাউকে হত্যা করা হয় এবং আপনি যদি তার প্রতিবাদ না করেন, তাহলে এমন একদিন আসবে আপনাকেও হত্যা করা হবে। কোটা সংস্কারের সময় আমরা তা দেখতে পেয়েছি। এই সবার আন্দোলন, এটাকেও কিন্তু নেতাদেরকে গুম করার চেষ্টা করা হয়েছিল। তাই আমি বলবো, যারা ভিডিও দেখছেন, সকল অন্যায়ের প্রতিবাদ করুন। বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের প্রতিবাদ অবশ্যই আপনাকে করতে হবে। আপনি যদি না করেন তাহলে কে করবে? যদি আজকে না করেন তাহলে কবে করবেন? আর কত গুম খুন হওয়ার পরে আপনি প্রতিবাদ করবেন? কত অন্যায় হওয়ার পরে আপনার বিবেক জেগে উঠবে?
এত বড় জঘন্য করা এই বাংলাদেশে সভ্য দেশে ঠিক না।